একটা প্রপার্টি কেনার আগে আমরা শুধু দেখি প্রপার্টিটা কতটা সস্তা। একটা পুরনো জিনিস কেনার আগে আমরা দেখি সেই জিনিসটা ঠিক কতটা সস্তা। আমরা জানি না এর আফটার এফেক্ট ঠিক আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কিউরিওসিটি, অতিরিক্ত জানার ইচ্ছে। যে জিনিস আমাদের জানার নয়, যে জিনিসে সবসময় পর্দা দিয়ে রাখা উচিত, আমাদের মন সেই সব জিনিসের ওপরে আগে যায়, আর যার ফলেই ঘটে যায় এক চরম বিপদ। আজকে যে ঘটনার কথা আপনাদের শোনাবো, সে ঘটনা সাগরদার সাথে ঘটে যাওয়া তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। যে ঘটনা তাকে আজও ভুলতে দেয় না তার পুরনো ইতিহাসকে, পুরনো ভুলকে। 2021 সালের অক্টোবর মাসের ঘটনা। তখন বর্ষাটা সবে সবে গিয়েছে, ওয়েদারটা পুরো গুমোট হয়ে আছে। তো একদিন রাত্রির ঠিক 1টা নাগাদ সাগরদার কাছে অর্কর একটা ফোন এলো। অর্ক হলো সাগরদার ছোটবেলাকার এক বন্ধু। অর্ক ঢাকুরিয়ার কাছে একটা পুরনো বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট নিয়েছে, আর মাস দুয়েক আগেই ওই ফ্ল্যাটে ওরা শিফট করেছে। ফোনের ওপাশ থেকে অর্কর গলাটা কাঁপছিল। সাগরদা ওকে জিজ্ঞেস করলো, কিরে অর্ক, কি হয়েছে? অর্ক শুধু বলেছিল, সাগরদা, বাড়িতে আর থাকতে পারছি না। মা যেন সারা রাত কার সাথে কথা বলছে। বৈশালী একা একা কাঁদছে। ফ্ল্যাটের ভেতরটা খুব ভারী হয়ে আছে। সাগরদা তখন হেসেছিল, কারণ নতুন জায়গায় ওই রকম ধরনের মনের ভুল হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া পুরনো ফ্ল্যাটে একটু আধটু গন্ডগোল হয়। উনি অর্ককে শান্ত করার জন্য বললেন, ঠিক আছে, কাল অফিস সেরে আমি আসছি। পরের দিন সন্ধেবেলা ঢাকুরিয়ার সেই গলিতে ঢোকার সময় সাগরদা লক্ষ্য করলেন একটা অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তার ল্যাম্পপোস্টটা দপদপ করছে। অর্কের ফ্ল্যাটের কলিং বেল টিপতেই অর্ক দরজা খুলল। সাগরদা দেখে যেন থমকে গেল। অর্কের চোখের নিচের কালি, মুখটা ফ্যাকাশে, মনে হচ্ছে কতদিন যেন ঘুমায়নি। ঘরে ঢুকতেই সাগরদা লক্ষ্য করলেন একটা তীব্র গুমোট ভাব। মনে হচ্ছে ঘরের ভেতরে যেন অক্সিজেনের অভাব। সাগরদা বললেন, কিরে অর্ক, জানলাগুলো সব বন্ধ কেন? অর্ক কোনো উত্তর দিল না, শুধু ইশারায় ডাইনিং রুমের সেই অন্ধকারের দিকে আঙুল তুলল। ডাইনিং রুমের উত্তর পূর্ব কোণে রাখা একটা প্রকাণ্ড আলমারি, প্রায় 7 ফুট মতন লম্বা হবে। লাল সেগুন কাঠের ওপর এমনভাবে কাজ করা যেটা সচরাচর দেখা যায় না। নকশাগুলো এমন যে মনে হচ্ছে হাজারটা মুখ যেন একসাথে হাঁ করে তাকিয়ে আছে। সাগরদা আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালেন। অর্ক জানালো, গিরিশ পার্কের একটি নিলাম থেকে জলের দামেই আলমারিটা কিনে এনেছিল। সাগরদা লক্ষ্য করলেন আলমারির ওপরের পালিশটা কোথাও কোথাও খসে গেছে, আর সেখান থেকেই এক ধরনের কালচে ছোপ, যেন অনেক দিন আগে রক্ত শুকিয়ে গেলে কালো হয়ে গেলে যেমন হয়, ঠিক তেমন একটা কালচে ছোপ ওখানে দেখতে পেল। সাগরদার কেন জানি মনে হলো আলমারিটা শুধু রাখা নেই, ওটা ওই ঘরের মাঝখানের একটা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ সাগরদার নাকে একটা ঝাপটা গন্ধ এলো। গন্ধটা একটা পচা গন্ধ, না মাছ মাংস পচা গন্ধ ঠিক নয়। এটা মনে হচ্ছিল বহু বছর আগে কেউ একটা মৃতদেহকে ড্রামের ভেতরে পুড়ে রেখেছে, আর এখন সেই ঢাকনাটাকেও যেন খুলে দিয়েছে। পচা চামড়া আর মাংসের একটা ভ্যাপসা গন্ধ। সাগরদা নাকে রুমাল চাপা দিয়ে অর্ককে জিজ্ঞাসা করলো, কি রে, ভেতরে কিছু পচেছে নাকি? অর্ক বলল, সাগরদা, আমি ফিনাইন দিয়েও ধুয়েছি, রুম ফ্রেশনারও দিয়েছি, কিন্তু এই গন্ধটা 5 মিনিট অন্তর অন্তরই ফিরে আসে। আমার মাঝে মাঝে মনে হয় আলমারির ভেতর থেকে কেউ এই গন্ধটা ছড়াচ্ছে। সাগরদা কৌতূহল সামলাতে না পেরে নিজের ডান হাতটা আলমারির পাল্লায় রাখলেন। স্পর্শটা ছিল বরফের মতন ঠান্ডা। মনে হলো উনি কোনো কাঠের গায়ে নয়, বরং একটা মরা মানুষের হাড়ের উপর হাত রেখেছে। সাগরদা আলমারির ডান দিকের পাল্লাটা টানলেন। আলমারিটা হঠাৎ একটা বিকট শব্দ করে খুলে গেল। সাগরদা টর্চ জ্বালিয়ে ভেতরটা দেখলেন। ভেতরটা ফাঁকা, কিন্তু ভেতরের দেওয়ালে কাঠের উপর এমন গভীর আঁচড় কাটা যা কোনো পেরেক দিয়ে সম্ভব নয়। ওগুলো মানুষের নখের দাগ। সাগরদা লক্ষ্য করলেন আলমারির একদম নিচের তক্তাটা ভীষণ রকম স্যাঁতস্যাঁতে, সেখান থেকে কালো জল চুইয়ে মেঝেতে পড়ছে। ঠিক সেই মুহূর্তে অর্ক ফিসফিস করে বলল, সাগরদা, আলমারিটা খুলবে না। ওটা খুললেই না মা দেখতে পায় সিলিং থেকে কেউ যেন নেমে আসছে। বললে হয়তো বিশ্বাস করবেন না। সাগরদা তখন উপরের দিকে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। সাগরদা লক্ষ্য করলেন আলমারির ভেতরের তক্তা আর পেছনের দেওয়ালের সন্ধিস্থলে একটা সরু ফাটল। সেই ফাটল দিয়ে কেবল কালচে তরলই বেরোচ্ছে না, ওখান থেকে একটা ফিসফিস শব্দও আসছে, যেন শত শত মানুষ একসাথে মাটির তলা থেকে বিড়বিড় করছে। সাগরদা কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটা 5 টাকার কয়েন বের করলেন। অর্ককে বললেন, টর্চটা একটুও নড়াবি না। কয়েনটা ফাটলের মুখে রাখতেই মনে হলো নিচের থেকে কেউ যেন ওটাকে অদৃশ্য সুতো দিয়ে টেনে নিল। কয়েনটা পড়ল, কিন্তু কোনো শব্দ হলো না, কোনো প্রতিধ্বনি নেই, কোনো ধাতব শব্দ নেই। সাগরদা এবার একটা জ্বলন্ত দেশলাই কাঠি ফেললেন। কাঠিটা কয়েক ফুট নিচেই যেন কোনো কুয়াশায় দপ করে নিভে গেল। সাগরদা ফিসফিস করে বললেন, অর্ক, এই আলমারিটার নিচে মেঝে নেই রে, ওটা একটা মুখ। সাগরদা এবার ওনার ডান হাতের তালুটা আলমারির নিচের মেঝের ওপর রাখলেন।
মুহূর্তের মধ্যেই উনি একটা আর্তনাদ করে ছিটকে সরে এলেন। ওনার হাতের তালুটা লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে কোনো জ্বলন্ত লোহার উপরে হাত রেখেছিলেন, অথচ রুমের টেম্পারেচার এসির মতন ঠান্ডা। অর্ক জানালো এই বাড়ির নিচে একটা কুয়ো ছিল, যখন এই বিল্ডিংটা তৈরি হয়েছিল ওই কুয়োটাকে বুঝিয়ে তার উপর তৈরি করেছিল। একথায় সাগরদার একটু সন্দেহ হলো, কিন্তু সন্দেহ হওয়া সত্ত্বেও সাগরদা এটা বুঝতে পারলো না সমস্যাটা ঠিক কোথায়। সমস্যাটা ওই কুয়োয় নাকি ঘরে থাকা এই আলমারিটাতে। রাত তখন 11:30। ডাইনিংয়ের নিস্তব্ধতা চিরে পাশের ঘর থেকে বৈশালীর একটা পৈশাচিক চিৎকার ভেসে এলো, মানে একেবারে ভয়ানক একটা চিৎকার। সাগরদা এবং অর্ক দৌড়ে ঘরে ঢুকলো। বৈশালী খাটের উপর হাঁটু গেড়ে বসে আছে, ওর মশারির ভেতরটা যেন কালো কুয়াশায় ভরে গেছে। বৈশালীর গায়ে নাইটিটা না কেউ যেন টেনে ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছে, আর ওর সারা শরীরে সেই পচা গন্ধ, আর সেই পচা গন্ধে ভরা সেই আঠালো জল। বৈশালী তো কথাই বলতে পারছে না, ওর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ও শুধু ওপরের দিকে মানে সিলিং এর দিকে তাকিয়ে ঘুমাচ্ছে। সাগরদা একটা জিনিস দেখে না পুরো চমকে গিয়েছিল। সাগরদা দেখলেন বৈশালীর কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, যেন কেউ অদৃশ্য একটা নখ দিয়ে না ওর মাথায় কিছু একটা খোদাই করার চেষ্টা করছে। বৈশালী যেহেতু একভাবে সিলিং এর দিকে তাকিয়েছিল, তাই সাগরদাও ফোনের টর্চটা জ্বালিয়ে সিলিং এর দিকে তুলে ধরলো। কিন্তু সাগরদার চোখে কিছুই ধরা পড়লো না, শুধু খালি সিলিং ছাড়া সেখানে কিছুই নেই। কিন্তু সাগরদার মন বলছিল অন্য কিছু। উনি ওনার মোবাইলের ক্যামেরাটাকে না সিলিং এর দিকে তুলে ধরলো। ফোনের স্ক্রিনে সাগরদা ঠিক যা দেখতে পেল না, সাগরদার রক্ত জমে পুরো বরফ হয়ে গিয়েছিল। মানে ফোনটা জাস্ট সিলিং এর দিকে তুলে ধরেছে, আর ফোনের ঠিক ক্যামেরায় সাগরদা দেখতে পাচ্ছে ঠিক যে পাখার যে ব্লেড আছে না, ওই ব্লেড থেকে দুটো পা ঝুলছে। মানে পা বলতে গেলে পায়ের একটা অবয়ব টাইপের ঝুলে আছে। পা দুটো চামড়া পচে ঝুলে আছে, যেখান থেকে শুধু হাড় দেখা যাচ্ছে। আর সেই পচা পায়ের গোড়ালি থেকে কিছু একটা তরল চুইয়ে চুইয়ে বৈশালীর মাথায় পড়ছে, আর পা দুটো খুব ধীর গতিতে দুলছে। যখনই ফোনের স্ক্রিন থেকে সাগরদা চোখটা সরিয়েছে, ব্যাস তখনই আর কিছু নেই, পুরো সবকিছু নর্মাল। সাগরদা সেই সময় দু একটা ছবিও নিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো ক্যামেরাতে কিছুই ওঠেনি। সাগরদা বৈশালীকে ওই অভিশপ্ত ঘর থেকে বের করার জন্য ওর হাতটা ধরলেন, কিন্তু স্পর্শ করতেই সাগরদার মনে হলো বৈশালীর হাতের জায়গায় উনি যেন কোনো একটা জ্বলন্ত কয়লা ধরেছেন। বৈশালী তখন যন্ত্রণায় কুকুরে যাচ্ছিল। সাগরদা যখন বৈশালীকে জোর করে এই ঘর থেকে বার করতে যাচ্ছিল, ঠিক তখনই সাগরদা যা দেখতে পেলেন তাতে তার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। বৈশালীর ঠিক পিঠের দিকে না একটা 5টা আঙুলের দাগ, কিন্তু এটা সাধারণ কোনো আঁচড় নয়। ঠিক 3rd ডিগ্রি বার্ন হয়ে গেলে ঠিক যেমন হয়ে যায় মাংসটা, ঠিক সেই রকম, মানে মাংসের ভিতরে আঙুল অব্দি ঢুকে যাবে। আর সেই ক্ষতবিক্ষত জায়গা দিয়ে কালচে রসের মতন কিছু একটা বেরোচ্ছে। আর সাগরদা একটা জিনিস লক্ষ্য করলেন যে বৈশালীর পিঠের ওই ক্ষতগুলো কিন্তু নড়ছে, যেন চামড়ার নিচে জীবন্ত কিছু একটা কিলবিল করছে। বৈশালী তখন গোঙাতে শুরু করলো। সাগরদা বুঝলেন ওই আলমারির ভেতরে থাকা আত্মাগুলোই বৈশালীকে পজেসড করেছে, আর এই গোটা ফ্ল্যাটটাকে একটা জ্যান্ত কবরে পরিণত করেছে। কিন্তু শত চেষ্টা করেও সাগরদা বৈশালীকে ঘর থেকে বার করতে পারলো না। সাগরদা আর অর্ক দুজনেই হাল ছেড়ে দিয়ে ডাইনিং রুমে বসেছিল আর ভাবছিল কি করা যায়। ঠিক তখনই ডাইনিং রুমের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেল। সাগরদা দেখলো লাল আলমারিটার পাল্লা দুটো হঠাৎ করেই থরথর করে কাঁপছে, যেন ভিতর থেকে কেউ ওটাকে সজোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু পাল্লাগুলো খুলছে না, যেন কেউ শিকল দিয়ে ভেতর থেকে বেঁধে রেখেছে। হঠাৎই আলমারির গায়ে খোদাই করা যে নকশাগুলো ছিল, সেই নকশাগুলো থেকে গাঢ় রঙের রক্ত চুইয়ে পড়তে শুরু করলো। সেই রক্ত যখনই মেঝের উপর পড়ছে, তখনই মেঝের ওখান থেকে একটা শব্দ হচ্ছে, ঠিক যেমন গরম চাটুর উপরে জল ছেটালে যেমন শব্দ হয় ঠিক তেমন। হঠাৎই সাগরদা খেয়াল করলো বৈশালী আর কাঁদছে না। সাগরদা বিষয়টা দেখার জন্য বৈশালীর ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো বৈশালী ঘরের মধ্যে রাখা টেবিলের উপরে হাঁটু গেড়ে বসে আছে। ওর চোখ দুটো সাদা হয়ে গেছে, আর মুখ থেকে একটা অদ্ভুত লালা ঝরছে। বৈশালী মানুষের গলায় নয়, বরং একাধিক মানুষের সংমিশ্রিত কর্কশ গলায় হাসতে শুরু করলো, আর মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করছিল, কিন্তু ভাষাটা অদ্ভুত। সাগরদা কিছুই বুঝতে পারল না। সাগরদা খুবই যুক্তিবাদী মানুষ, কিন্তু সেই মুহূর্তে না সাগরদার সমস্ত যুক্তি বুদ্ধি কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। মানে মোবাইলের ক্যামেরায় যেটা দেখতে পেয়েছিল না সাগরদা, সেই দুটো পা আর বৈশালীর পিঠে ওই ধরনের জীবন্ত ক্ষত, এই সব কিছু দেখে সাগরদা কিছু বুঝতে পারছিল না যে ঠিক কি করা উচিত। উনি লক্ষ্য করলেন ঘরের অক্সিজেনটা যেন কেউ শুষে নিচ্ছে। ওখান থেকে পালিয়ে যাওয়ার কথা ওনার মাথায় এলেও ওনার পা যেন এক জায়গায় জমে গিয়েছিল, আর ওনার মনে হচ্ছিল ওই ডাইনিং রুমে রাখা সেই লাল আলমারিটা যেন অদৃশ্য কোনো চৌম্বকীয়
অতিপ্রাকৃত শক্তিতে ওদের আটকে রেখেছে। সাগরদা ঠিক কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করলেন। এই চরম বিপদের মধ্যে শুধু সাগরদার একটা জিনিসই মনে পড়লো, যে একটাই জিনিস হয়তো আমাদেরকে আজকে রাত্রে বাঁচাই দিতে পারে। সাগরদা ইউটিউবে হনুমান চালিসা চালিয়ে দিয়ে ভলিউমটা একদম ফুল করে দিল। হনুমান চালিসা বাজার সাথে সাথে ঘরে একটা অদ্ভুত পরিবর্তন এলো। ডাইনিং রুমের সেই আলমারির পাল্লাগুলো হঠাৎই সজোরে কাঁপতে শুরু করলো। দরাম দরাম করে কাঁপছে, যেন খুব ভেতর থেকে আলমারির ভিতর থেকে বেরিয়ে আসবার জন্য চেষ্টা করছে। সাগরদা অনুভব করছিল হনুমান চালিসার ধ্বনি আর আলমারির সেই অসুরিক শক্তির মধ্যে এক অদৃশ্য লড়াই চলছে। সারা রাত সাগরদা আর অর্ক ডাইনিং রুমের মাঝখানে একে অপরের হাত ধরে বসে রইল। হনুমান চালিসা লুপে বাজছিল। যখন ভোরের প্রথম আলো জানলা দিয়ে এলো, হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। পচা গন্ধটা উবে গিয়ে একটা ভ্যাপসার নোনা গন্ধ রয়ে গেল। বৈশালী মেঝেতে লুটিয়ে পড়ল। সাগরদা যখন উঠে দাঁড়ালেন, ওনার মনে হলো রাতের সেই বিভীষিকা যেন একটা দুঃস্বপ্ন। কিন্তু আলমারির দিকে তাকাতেই ওনার ভুল ভাঙল। উনি দেখলেন আলমারির কাঠের গায়ে নতুন করে কিছু নখের গভীর আঁচড় তৈরি হয়েছে, যা থেকে তখনও লালচে কষ বেরোচ্ছে। সাগরদা শান্ত থাকতে পারলেন না। উনি জানতেন এই শান্তি কেবলই একটা মায়া। উনি সকাল 7টার দিকে ফোন করলেন ওনার এক পুরনো বন্ধু অনিমেষকে। অনিমেষ তান্ত্রিক নয়, সে প্যারাসাইকোলজি এবং অতিপ্রাকৃত বিষয় নিয়ে পড়াশোনা করে। অনিমেষ যখন ফ্ল্যাটে ঢুকলো, অনিমেষ সাথে করে নিয়ে এসেছিল তার ইএমএফ মিটার আর থার্মাল ক্যামেরাকে। অনিমেষ লক্ষ্য করলো ঘরের সাধারণ তাপমাত্রা 30 ডিগ্রি হলেও আলমারির সামনে তাপমাত্রা যেন হঠাৎ করে 10 ডিগ্রিতে নেমে যাচ্ছে। সে গম্ভীর সাগরদাকে বলল, সাগরদা, এখানে শুধু ভূত নেই, এখানে এনার্জি ড্রেন হচ্ছে। এই কাঠটা কিন্তু সাধারণ কাঠ নয়, এটি জীবন্ত মানুষের শরীরের মতন তাপ শুষে নিচ্ছে। সাগরদা অর্ককে উদ্দেশ্য করে প্রায় চিৎকার করেই বললেন, অর্ক, এই আলমারিটা কোথা থেকে কিনেছিস তুই? যত নষ্টের গোড়া হলো এই কাঠের আলমারিটা। অনিমেষ আলমারির গঠন পরীক্ষা করে জানালো এই আলমারিটা সরাসরি মেঝের উপর এমনভাবে বসানো যে ওটার নিচে কোনো অতিপ্রাকৃত জিনিসের সাথে একটা সংযোগ তৈরি করেছে, যেটাকে তান্ত্রিক ভাষায় বলা হয় প্রেত বন্ধন। অনিমেষ জিজ্ঞাসা করলো সাগরদাকে, এটার নিচে কি আছে গো? অর্ক তখনই বলে উঠলো যে এই বিল্ডিংটা যখন তৈরি হয় তার আগে একটা বহু পুরনো কুয়ো ছিল ওই জায়গায়। পরবর্তীতে এই কুয়োটা বুঝিয়ে তার উপরে এই ফ্ল্যাটটা তৈরি করা হয়। অনিমেষ সাগরদাকে বলল, ঠিক আছে, আজকে রাত্রে আমি এখানেই থাকবো, দেখি কতটা কি করা যায়। বিকেল গড়াতে না গড়াতেই হঠাৎই দিনের আলো ফুরিয়ে গেল। অনিমেষ তার থার্মাল ক্যামেরাটাকে রেডি করলো। সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে এবার শুরু হলো আসল ইনভেস্টিগেশন। অনিমেষ এবার ইএমএফটাকে চালু করলো, কিন্তু সব থেকে মজার বিষয় হলো ইএমএফে কোনো রিডিংই দেখতে পেল না। রিডিং একেবারে নর্মাল, এমনকি আলমারির কাছে ইএমএফ মিটার নিয়ে গিয়েও কোনো লাভ হলো না। অনিমেষ বলল, ভাই, ইএমএফ মিটারে তো কোনো লাভ হলো না, কিছু তো ধরাই পড়ছে না। অবশেষে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে ভুলে গিয়েছিলাম, অর্কর মা আর বোনকে ওরা বেলাবেলি থাকতেই ওরা কাকিমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কারণ আগের দিনে অর্কর বোন যেভাবে পজেসড হয়ে গিয়েছিল সেটার কথা ভেবেই অনিমেষ বলল যে তোর বোন আর মাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দে, কারণ এখানে থাকলে হয়তো আজকে রাত্রেও ওই ভয়ঙ্কর প্রেত হয়তো পজেসড করতে পারে। অনিমেষের কথা মতোই সাগরদা আর অর্ক সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। তারা তিনজনেই ওই ডাইনিংয়ে বসেছিল। ডাইনিংয়ে বসে থাকতে থাকতে একটা সময়ের পর তিনজনেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তিনজনেরই ঘুম ভাঙলো একটা শব্দে। সেই শব্দটা ছিল ইএমএফ মিটারের। ঘড়িতে তখন বাজে রাত 1টা। ইএমএফ মিটারের তীব্র নেভিগেশনে সবাইয়ের ঘুমটা ভেঙে গিয়েছিল। আর ইএমএফ মিটারে যে রিডিং অনিমেষ দেখেছিল সেটা তার কেরিয়ারে দেখা রিডিংগুলোর মধ্যে সবচেয়ে বেশি। কারণ এর আগে অনিমেষ এমন কোনো জায়গায় ইনভেস্টিগেশনে যায়নি যে জায়গা থেকে এত ভয়ানক এত বেশি রিডিং পাওয়া গিয়েছে। হঠাৎই ইএমএফ মিটারটা একটা সময়ের পর জ্বলতে জ্বলতে হঠাৎই বন্ধ হয়ে গেল। অনিমেষ দাও শত চেষ্টা করেও ইএমএফ মিটারটাকে আর অন করতে পারলো না। শুধু ইএমএফ মিটারই নয়, অনিমেষের সমস্ত ডিভাইসগুলোই একের পর এক ফল্ট করতে শুরু করলো। কি করবে অনিমেষ বুঝতে পারছে না। ঠিক তখনই একটা বিকট শব্দ করে আলমারির দরজাটা খুলে গেল। যেহেতু অনিমেষ প্যারানর্মাল ইনভেস্টিগেশন করবে বলেছিল, তাই অনিমেষের কথা মতনই অর্ক ওদের বাড়ির পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে দিয়েছিল। কারেন্ট না থাকায় সমস্ত ঘরই অন্ধকার ছিল, আর ওই অন্ধকারের মধ্যেই শুধু ওদের হাতে থাকা ফোনের টর্চই ছিল একমাত্র ভরসা। ফোনের টর্চ জ্বালিয়েই তিনজন ছুটে গেল ওই আলমারির সামনে। গিয়ে যেটা দেখতে পেল না সেটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে গেল। ওরা গিয়ে দেখলো একটা অবয়ব ওই আলমারির গহ্বর থেকে বেরিয়ে এসে ওই আলমারির সামনে হাঁটু গেড়ে বসলো, কিন্তু তার গায়ে টর্চের আলো পড়তেই টর্চের আলো ভেদ করে গেল, যার কারণে স্পষ্টত বোঝাই যাচ্ছিল না সেই মূর্তিটাকে দেখতে ঠিক কিরকম বা কি সেই বিভীষিকা। হঠাৎই ওদের তিনজনের মনে হলো ওদের গলাগুলো যেন কেউ টিপে ধরেছে। শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার ভূত ততক্ষণ ওদের মাথা থেকে নেমে গিয়েছে। ওরা এবার চাইছিল যে ওখান থেকে কিভাবে বেঁচে পালানো যায়, কিন্তু পালানো তো দূর কি বাত, কেউ নিজের পা পর্যন্ত নড়াতে পারছিল না। কাঠের পুতুলের মতন একটা জায়গাতেই যেন জমে গিয়েছিল। অনিমেষ তৎক্ষণাৎই পকেট থেকে কিছু একটা জলের মতন বার করে ওই এন্টিটির গায়ে ছিটিয়ে দিল।
আর সবার উদ্দেশ্যে বলল, পালাও এখান থেকে। আর কোনো কিছু না ভেবে সবাই ছুটলো দরজার দিকে। কিন্তু এ কি, শত চেষ্টা করেও দরজা যেন খুলছেই না। কোনো পৈশাচিক শক্তি যেন দরজাটাকে আটকে রেখেছে। অনিমেষ তৎক্ষণাৎ হাতে থাকা সেই জলের শিশি থেকে কয়েক ফোঁটা ছিটিয়ে দিল ওই দরজার গায়ে। আর দরজা খুলেই ওরা পাগলের মতন ছুটতে লাগলো। পাড়ার ল্যাম্পপোস্টের কাছে এসেই ওরা তখন হাঁফাচ্ছিল। কোনো রকমে সারা রাতটা ওরা ওই পাড়ার ল্যাম্পপোস্টের নিচেই কাটালো। আর সকাল হতেই সাগরদা বলল, অর্ক তুই এক কাজ কর, ওই আলমারিটাকে ভেঙে দে। কথা মতন ওই আলমারিটাকে স্ক্র্যাপ করবার জন্য পাঠিয়ে দিল। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো, আলমারিটা নষ্ট করে দিলেও সেই ফ্ল্যাটটা কিন্তু আর স্বাভাবিক রইল না। তবে এই ঘটনার আফটার এফেক্ট ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। কারণ সাগরদার যে বন্ধু প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গিয়েছিল ওখানে, তার কিন্তু একটা বিশাল বড় বিপদ ঘটলো। তার একটা ভয়ানক বাইক অ্যাক্সিডেন্ট হলো। আরও নিয়মিত স্বপ্নে ওই আলমারিটাকে দেখতে পেত। এর পাশাপাশি সাগরদা আর অর্ক ওই আলমারিটাকে স্বপ্নে দেখত। সহ্যের সীমা যখন পেরিয়ে যাচ্ছিল, তখন ওরা ওদের পরিচিত একজনের সাহায্যে এক আশ্রমের সাথে যোগাযোগ করলো। আর সেখান থেকে ওরা জানতে পারলো ওই আলমারির মধ্যে যে পিশাচ বন্দি হয়েছিল সে ওদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। আর ওই ফ্ল্যাটে ওই আলমারিটা থাকার কারণে, ফ্ল্যাটের আগে বলেছিলাম যে একটা বহু পুরনো কুয়ো ছিল, ওই কুয়োটা কোনো স্বাভাবিক কুয়ো ছিল না। তো ওই কুয়োর মধ্যে থাকা সমস্ত নেগেটিভ যে এন্টিটিগুলো ছিল সেগুলো কিন্তু ওই আলমারির থ্রু, হিসেব মতন আলমারিটা একটা পোর্টালের কাজ করছিল। আর ওদের সবচেয়ে বড় ভুল হয়েছে ওই আলমারিটাকে স্ক্র্যাপ করা। কারণ ওই আলমারিটা স্ক্র্যাপ করার সঙ্গে সঙ্গেই ওই আলমারির মধ্যে বন্দি হয়ে থাকা প্রেত ওদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। তবে শেষমেশ অর্কের আর কোনো ক্ষতি হয়নি, কারণ অর্ক ওই ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখনও প্রতিবেশীদের কাছে শোনা যায় ওই ফ্ল্যাটের মধ্যে থেকে নাকি রাত্রির হলে বিভৎস কিছু আওয়াজ আসে। সুতরাং একটা পুরনো অ্যান্টিক জিনিস যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা এই ঘটনার মাধ্যমেই জানতে পারছি। তাই একটা পুরনো অ্যান্টিক জিনিস পারচেস করার আগে আমাদের অন্তত 100 বার হলেও ভাবতে হয়। আর ঠিক সাগরদার মতন আপনিও যদি আপনার আশেপাশে ঘটা কোনো ঘটনা যদি শেয়ার করতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আর আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ঘটনা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ঘটনা এর থেকেও বেশি ভয়ানক হতে চলেছে। তাই সাবস্ক্রাইব তো করতেই হবে।